Dear pupils, warmly greeted to our online class. Today I will discuss an important topic, with clause and without clause. তো উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ এটা হচ্ছে তোমাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক, যেখানে তোমাদের 10 মার্কস কী করতে হয়, আনসার করতে হয়। অ্যাকচুয়ালি 10 মার্কস না, এখানে আরও 5 মার্কস অ্যাড আছে, সেটা হচ্ছে ফার্স্ট পেপার রিলেটেড, আর এটা হচ্ছে টোটালি আনসিন উইথ ক্লোজ উইদাউট ক্লোজগুলো। তো আমি এখন তোমাদেরকে এই উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ কীভাবে সহজে আনসার করতে পারবে সেই সম্পর্কে কিছু টিপস দিব। তো দেখো, উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ এই দুটার মানে কি সেটা আমরা একটু জেনে নিই। উইথ ক্লোজ মানে যেখানে তোমাদেরকে কিছু ক্লু দেওয়া থাকবে, মানে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, যে ওয়ার্ডগুলো তুমি বেছে বেছে নিয়ে সেখানে গ্যাপ ফিল আপ করবে, অর্থাৎ শূন্যস্থান পূর্ণ করবে, যে প্রদত্ত ওয়ার্ডগুলি দেওয়া থাকবে সেটা, আর সেটাকে বলা হয় উইথ ক্লোজ। আর উইদাউট ক্লোজগুলো হচ্ছে যেখানে তোমাদের শব্দ দেওয়া থাকবে না, মানে কোনো ক্লু দেওয়া থাকবে না, সেটা অনুযায়ী অর্থাৎ তোমার ব্রেন অনুযায়ী, তোমার নলেজ অনুসারে এবং সেন্টেন্সের গঠন অনুসারে কোথায় কোন শব্দ ব্যবহার করবে সেটাই হচ্ছে উইদাউট ক্লোজ। যদিও গঠন ছাড়া কোনো সেন্টেন্সের কোনো ওয়ার্ডই তুমি ঠিকমতো ব্যবহার করতে পারবে না, তাই সেন্টেন্স স্ট্রাকচার অফ সেন্টেন্স এটা অনেক গুরুত্বপূর্ণ। এবং এই যে 4টা পয়েন্ট আমি এখানে লিখেছি, এই 4টা পয়েন্টই এই উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজের জন্য গুরুত্বপূর্ণ। নলেজ রাখতে হবে তোমাকে এই 4টা বিষয়ের উপর। স্ট্রাকচার অফ সেন্টেন্স, সেন্টেন্স গঠনের যে একটা পদ্ধতি সেটা তোমাকে জানতে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব অ্যান্ড আদার ওয়ার্ডস, অর্থাৎ একটা সেন্টেন্সের তোমার কোথায় গ্যাপ আছে, যে সাবজেক্টটা আছে নাকি ভার্ব আছে নাকি আদার ওয়ার্ডস আছে। অর্থাৎ যদি ভার্ব থাকে তাহলে ভার্ব অনুসারে সাবজেক্ট বসবে, আর যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, আর যদি এই দুইটাই থাকে তাহলে এই দুইটা অনুসারে এখানে আদার ওয়ার্ডটা বসবে। আদার ওয়ার্ডস লিখছি কেন, অনেকে তো অবজেক্ট লিখে, আমি পরে দেখো অবজেক্ট এবং অ্যাডভার্বিয়ালস লিখছি, মানে সবগুলি তো, সব শব্দই তো আর অবজেক্ট না, আর সব শব্দই তো আর অ্যাডভার্বিয়ালস না, তাই দুইটা কালার উল্লেখ করে দিয়েছি। তারপরের বিষয়টা যেটা দেখো, সিকোয়েন্স অফ ওয়ার্ডস ইন আ সেন্টেন্স, একটা সেন্টেন্সে কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড বসবে এই সিকোয়েন্সটাকে বলা হয় সিকোয়েন্স অফ ওয়ার্ডস, যেটা সেন্টেন্স স্ট্রাকচারের সাথে যদিও মিল আছে, তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে সিকোয়েন্স অফ ওয়ার্ডগুলি কী কী। যেমন দেখো, এই যে আর্টিকেলের পরে নাউন থাকে, এখন নাউন যদি না থাকে তাহলে আর্টিকেল বসবে না, যদি আর্টিকেল থাকে আর্টিকেলের পরে তুমি নাউন বসাতে পারবে, এই ধরনের একটা সিকোয়েন্স অফ ওয়ার্ড। এরপর দেখো, আর্টিকেল এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসবে, এবং দেখো নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, আর্টিকেল আছে, তাহলে মাঝখানে অ্যাডভার্ব বসবে। মানে মূলত নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে। আবার সেন্টেন্সের শুরুতেও অ্যাডভার্ব হয় এবং সেন্টেন্সের শেষেও অ্যাডভার্ব হয়। এরপর যেটা দেখো, পজিটিভ প্লাস নাউন। পজিটিভগুলো কী কী? পজিটিভগুলো হচ্ছে যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে পজিটিভ, আর এগুলির পরে সবসময় কি হবে, নাউন হবে। আচ্ছা, তারপর দেখো, দ্য প্লাস নাউন প্লাস অফ, এটা হচ্ছে ভার্বাল নাউন বলা হয় এটা, অর্থাৎ এটা একটা নাউন ফ্রেজও বলা যায়। ভার্বাল নাউন আরেকটা, এখানে দ্য প্লাস ভার্বের সাথে আইএনজি দিলে সেটাকে ভার্বাল নাউন বলা হয়। তো যাই হোক, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ গঠিত হয় যেভাবে। এবং বি ভার্বের সাথে আরও একটা ভার্ব আমি যোগ করি, যেমন বিকাম, তারপর হচ্ছে গেট, তারপর হচ্ছে তোমার মেক, এই ভার্বগুলোর পরেও অ্যাডজেক্টিভ বসে। মেইন ভার্ব, যে কোনো মেইন ভার্ব পরে সাধারণত নাউন বসে। প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি এবং নাউন, মূলত প্রিপোজিশন নাউনের সাথে সম্পর্কিত, তাই যে ভার্বের নাউন ফর্ম নাই সেই ভার্বকে আইএনজি যুক্ত করে
আমরা করতে পারি, অর্থাৎ সেটাকে নাউন রূপে ব্যবহার করতে পারি। দেখো আর কতগুলো কনজাংশন আছে, যেমন অ্যান, বার, অর, এগুলোর আগে যেমন ওয়ার্ড সেম ওয়ার্ড বলতে এখানে বুঝিয়েছি আমি যেই পার্ট অফ স্পিচ থাকে, যদি এখানে ভার্ব থাকে এখানেও কি হবে, ভার্ব হবে, হয়তো অর্থ ভিন্ন হবে কিন্তু একই ভার্ব না, মানে একই পার্ট অফ স্পিচ হবে। যদি এখানে নাউন থাকে এখানেও নাউন হবে, বুঝতে পেরেছ? যদি এখানে অ্যাডজেক্টিভ থাকে এখানেও অ্যাডজেক্টিভ হবে। মূলত বিষয়টি হচ্ছে এমন। তো এই হচ্ছে সিকোয়েন্স অফ ওয়ার্ড, যেগুলো মনে রাখা জরুরি। এগুলো মনে না রাখলে হয়তো তুমি ওই গ্যাপ ফিলিং করতে গিয়ে অনেক প্রবলেম পড়বে। অ্যান্ড ইউজেস অফ পার্ট অফ স্পিচ। এখন ইউজেস অফ পার্ট অফ স্পিচ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি এখানেই আলোচনা করলাম। যেমন নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, এখন তুমি যদি অ্যাডজেক্টিভ না চিনো তাহলে কীভাবে অ্যাডজেক্টিভ বসাবে, আবার নাউন যদি না চিনো সেভাবে কীভাবে নাউন অ্যাডজেক্টিভ বসাতে পারবে না। অর্থাৎ এই জন্য পার্ট অফ স্পিচের নলেজটা থাকা হচ্ছে এক্ষেত্রে জরুরি। যেমন প্রিপোজিশনের পরে আমি বললাম নাউন, প্রিপোজিশনের পরে নাউন হবে। তো এখানে প্রিপোজিশনটা যদি তুমি বুঝতে না পারো তাহলে তো সেটা তুমি ব্যবহার করতে পারবে না। আচ্ছা, এরপরে যেটা বললাম মেন ভার্ব, অর্থাৎ ভার্বের ক্লাসিফিকেশন তোমার জানতে হবে। অর্থাৎ তোমার পার্ট অফ স্পিচ ভালোভাবে জানলে কেবল উইথ ক্লোজ উইদাউট ক্লোজে তুমি ভালো করতে পারবে। লাস্ট যেটা আসছি সেটা হচ্ছে ফ্রেজ। এখন ফ্রেজগুলোকে, ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ। যেমন দেখো আমি এই স্ট্রাকচার অনুযায়ী যদি একটা সেন্টেন্স গঠন করি, যে দ্য বয় ইজ মিসিং, অর্থাৎ বালকটি হারিয়ে গেছে বা বালকটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন দ্য বয় এইটুকু একটা মানে একটা আর্টিকেল আর একটা হচ্ছে নাউন, এই দুইটা শব্দ যুক্ত হয়েছে। তো এখানে নাউন প্লাস আর্টিকেল নিয়ে এই ফরম্যাটে এই সেন্টেন্সে গঠিত হয়েছে। আর এটা হয়েছে ভার্বের আরেকটা রূপ, যেটা প্রেজেন্ট পার্টিসিপল রূপে ব্যবহৃত হয়েছে। এখন এইটুকুর থেকে আমি ফ্রেজ গঠন করতে পারি। যেমন দেখো, দ্য বয় of 12 missing. The boy of 12 is missing. দেখো এই যে দ্য বয় অফ 12 এই শব্দগুলি মিলে একটা ফ্রেজ গঠন করলো, যেটাকে বলা হয় নাউন ফ্রেজ। অর্থাৎ ফ্রেজ বিভিন্ন ধরনের ফ্রেজ আছে, যেমন ইন দ্য মর্নিং একটা ফ্রেজ, ইন দ্য মর্নিং এটাও কিন্তু একটা ফ্রেজ। এরকম অর্থাৎ যখন কতগুলি শব্দ একসাথে মিলে একক অর্থ প্রকাশ করে তখন সেটা ফ্রেজ হয়। তো আশা করি তোমরা পরবর্তী ক্লাসে মানে এই ক্লাস 9-10-এ উঠলে এই ফ্রেজ সম্পর্কে আরও ভালো ধারণা রাখতে পারবে। তো উইথ ক্লোজ উইদাউট ক্লোজ তোমাদের পরীক্ষায় যেভাবে আসে এখন আমি সেভাবে একটা বর্ণনা করব। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এখন এই উইথ ক্লোজগুলো কিভাবে প্রয়োগ করতে হবে, আমরা ওই আগের যে রুলসগুলো দেখালাম সেই অনুসারে আমরা এটা আজকে প্রয়োগ করব। দেখো আমরা এই প্যাসেজটা আগে পড়ব। এডুকেশন ইজ কম্পেয়ার্ড টু লাইট, প্রপার এডুকেশন প্রোভাইডস আ লার্নার উইথ ড্যাশ টু ইমপ্রুভ অল হিজ ট্যালেন্ট। Its dash is perfect development mentally so that dash can be useful to himself and dash the society. An educated man is dash, but he can also assist others dash attaining this great virtue. He is dash to be well-mannered, kind and dash. So a man can has acquired dash and skill only for his material and dash cannot be called a truly educated man. অর্থাৎ তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে ফার্স্টলি তোমরা প্যাসেজটি অর্থাৎ গ্যাপ যে দেওয়া থাকবে সেই প্যাসেজটা একটু ভালো করে পড়বে। এরপরে ওয়ার্ডগুলি পড়বে, যে ওয়ার্ডগুলি তোমার অর্থ জানা আছে কিনা। যেমন ম্যানি অর্থ হচ্ছে অনেক, এইম অর্থ লক্ষ্য, সেলফ রিলায়েন্ট মানে হচ্ছে আত্মনির্ভরশীল, পারফেক্ট মানে পরিপূর্ণ মানে স্বয়ংসম্পূর্ণ, সিম্প্যাথেটিক মানে হচ্ছে খুবই দয়াপরবশ বা মানে কাইন্ড যেটা বলা চলে, যে মানে ভাবাবেগ সম্পন্ন ব্যক্তি।
হি মানে একটা প্রোনাউন, সে। অপরচুনিটি মানে হচ্ছে যেখানে সুযোগ সুবিধা আছে আর কি, অপরচুনিটি মানে সুযোগ সুবিধা আর কি, এটাই বোঝাচ্ছে। নলেজ, নলেজ মানে হচ্ছে জ্ঞান। ডেভেলপমেন্ট উন্নতি, ইন তো একটা প্রিপোজিশন যেটা অর্থ হচ্ছে মধ্যে, টু এটাও একটা প্রিপোজিশন। তো আমরা দেখব এখন কোথায় কিভাবে কোন ওয়ার্ডটি বসবে। এডুকেশন ইজ কম্পেয়ার টু লাইট, শিক্ষাকে আলোর সাথে তুলনা করা হয়। প্রপার এডুকেশন প্রোভাইডস আ লার্নার উইথ অপরচুনিটি, মানে উইথের পরে একটা নাউন বসবে। দেখো এখানে কয়টা নাউন আছে, নাউন আছে একটা, দুইটা, তিনটা নাউন আছে এখানে। এটাও একটা নাউন। তো এই তিনটা নাউনের মধ্যে কোনটা হবে তোমাকে ফার্স্টলি সিলেক্ট করতে হবে কোনটা হবে। যেহেতু একটা কি প্রোভাইড মানে কি করে, সরবরাহ করে, কি সরবরাহ করে, একটা সুযোগ সরবরাহ করে, জ্ঞান সরবরাহ করে না, প্রপার এডুকেশন এটাই তো একটা জ্ঞান, তাই উন্নতি সরবরাহ করে না, তাহলে অপরচুনিটি সরবরাহ করে, টু ইমপ্রুভ উন্নতির জন্য, মানে উইথ অপরচুনিটি। তাহলে আমরা কি লিখবো এখানে, অপরচুনিটি, অর্থাৎ অপরচুনিটি টু ইমপ্রুভ অল হিজ ট্যালেন্ট, তার সকল প্রতিভাকে উন্নতি করতে প্রকৃত শিক্ষা কি করে, একটা সুযোগ সরবরাহ করে। ইটস এইম, আরেকটা নাউন হলো, এটা একটা পজিটিভ, পজিটিভের পরে নাউন হয়। তো এইম, ইটস এইম এটার লক্ষ্য, ইজ হয় পারফেক্ট ডেভেলপমেন্ট মেন্টালি, মানে এটার লক্ষ্য হচ্ছে পরিপূর্ণ উন্নতি মানসিকভাবে, সো দ্যাট যাতে করে, সো দ্যাট এটা একটা কনজাংশন, এটার পরে আগের যে সাবজেক্ট আছে সেরকম সাবজেক্টকে নোটিশ করবে। যেমন দেখো এখানে আগের সাবজেক্ট বলতে আমি কোনটাকে বোঝাচ্ছি, সো দ্যাটের পরে যেটা মানে যেহেতু একজনকে সরবরাহ করে, এ লার্নারকে কথা বলা হয়েছে, এ লার্নার, তাহলে এ লার্নারকে যেহেতু তোমার এখানে সুযোগ বা অপরচুনিটি মানে সরবরাহ করে থাকে, তো সো দ্যাটের পরে এ লার্নারের সাবজেক্ট আমরা কি পাই, হি বসাবো আমরা এখানে, সো দ্যাট যাতে হি ক্যান বি ইউজফুল, সে উপকারী হতে পারে, টু হিমসেলফ তার নিজের জন্য, অ্যান্ড টু দ্য সোসাইটি এবং সমাজের জন্য। দেখো অ্যান্ডের আগে সেম ওয়ার্ড হয়, দেখো এখানে ইজ হিমসেলফ মানে কি বলা হয়েছে, ক্যান বি ইউজফুল টু হিমসেলফ, টু হিমসেলফ। তো এখানে হিমসেলফের জায়গায় দ্য সোসাইটি, তাহলে টু এর জায়গাটা ফাঁকা আছে, তার মানে এখানে আমরা টু বসাবো। অ্যান এডুকেটেড ম্যান ইজ, একজন শিক্ষিত মানুষ, ইজ সেলফ রিলায়েন্ট, যেটাকে আমরা কি বলতে পারি, আত্মনির্ভরশীল, অর্থাৎ সেলফ রিলায়েন্ট। একজন শিক্ষিত ব্যক্তি আত্মনির্ভরশীল, বাট হি ক্যান অলসো অ্যাসিস্ট আদার্স, কিন্তু সে অন্যদেরকেও কি করতে পারে, সাহায্য করতে পারে। আদার্স কিসের জন্য, অ্যাটেইনিং। দেখো আমি একটা রুলস বলেছিলাম, প্রিপোজিশনের পর বারবার সাথে আইএনজি হয়, যেহেতু বারবার সাথে আইএনজি আছে তাহলে আমরা একটা প্রিপোজিশন বসাবো। এখানে প্রিপোজিশন কয়টা আছে, প্রিপোজিশন আছে দুইটা। এই ইনটা টু এর পর সাধারণত বারবার বেস ফর্ম বসে, তাই এখানে টু বসবে না, এখানে ইন বসবে। আর টু আমরা এর আগে কি করেছি, ব্যবহার করেছি, তাহলে ইনের পরে বারবার সাথে আইএনজি হয়, তাহলে এখানে গ্যাপে কি বসছে, ইন বসছে। ইন অ্যাটেইনিং দিস গ্রেট ভার্চু, এই মহান গুণ অর্জনে সাহায্য করে থাকে। তো হি ইজ সাপোজ টু বি ওয়েল ম্যানার্ড, তাকে হি ইজ সাপোজ টু বি ওয়েল ম্যানার্ড, সাপোজড অর্থাৎ তাকে আমরা প্রকৃত হিসাবে অর্থাৎ ভালো আচরণের ব্যক্তি হিসেবে আমরা কি করি, তাকে কল্পনা করি, তাকে বিবেচনা করি। তো এই সাপোজ টু বি মানে হি ইজ সাপোজড টু বি ওয়েল ম্যানার্ড, তাকে সৎ আচরণের ব্যক্তি হিসেবে মনে করা হয়, বিবেচনা করা হয়। সাপোজড অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু গুণ সম্পন্ন বিবেচনা করা, অর্থাৎ তো কাইন্ড মানে দয়ালু, অ্যান্ড সিম্প্যাথেটিক। দেখো এই সিম্প্যাথেটিক,
এইখানে প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়েল ম্যানার্ড, কাইন্ড, এটাও অ্যাডজেক্টিভ। তো অ্যান্ডের পরে তাহলে সেম ওয়ার্ড যেহেতু হয় তাহলে অ্যাডজেক্টিভ হবে। এখানে অ্যাডজেক্টিভ কোনটা আছে? অ্যাডজেক্টিভ হচ্ছে সিম্প্যাথেটিক। তাহলে আমরা এখানে সিম্প্যাথেটিক শব্দটা লিখব। সিম্প্যাথেটিক, তো এটাও একটা অ্যাডজেক্টিভ। সো আ ম্যান হু হ্যাজ অ্যাকোয়ার্ড মানে অর্জন করেছে, স্কিল যেহেতু আছে, স্কিল একটা দক্ষতা, আর জ্ঞান আমরা এখানে নলেজ লিখব। নলেজ অ্যান্ড স্কিল, নলেজ অ্যান্ড স্কিল। তাহলে বিষয়টা খেয়াল করো, এই অ্যান্ড দ্বারা দুইটা শব্দকে যুক্ত করছে, এটাও নাউন এটাও নাউন। জ্ঞান এবং দক্ষতা অর্জন করে অনলি ফর হিজ ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট, মানে ম্যাটেরিয়াল একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পরে আমরা নাউন বসাবো, তো ডেভেলপমেন্ট। মানে যা শুধু তার নিজের বাহ্যিক উন্নতির জন্য, নিজের ম্যাটেরিয়াল ডেভেলপমেন্টের জন্য যেটা, তো সেই ব্যক্তিকে আমরা ক্যান নট বি কল্ড আ ট্রুলি এডুকেটেড ম্যান, একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তি হিসেবে আমরা তাকে কি করতে পারি না, অর্থাৎ বিবেচনা করতে পারি না, বা সে হতে পারে না, প্রকৃত শিক্ষিত ব্যক্তি হিসেবে তাকে বলা যায় না। তো এই হচ্ছে প্রত্যেকটা পার্ট অফ স্পিচের এই তোমার কোন পার্ট অফ স্পিচ কি সেটা বিবেচনা করে পরবর্তী ওয়ার্ডটা তোমরা গ্যাপটা ফিল আপ করতে পারবে। অর্থাৎ গ্যাপের আগে এবং পরের শব্দগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই পার্ট অফ স্পিচের জ্ঞানটা তোমাদের থাকতে হবে। তো আশা করি এই ক্লাসটা বুঝতে পেরেছ, এবং পরবর্তী ক্লাসে আমি উইদাউট ক্লোজগুলো দেখাবো, যেখানে কোনো ক্লো থাকবে না। আশা করি পরবর্তী ভিডিওটা তোমরা দেখবে, এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো।